স্টুডেন্টস, আশা করবো সবাই ভালো আছিস। আজকে আমরা তোদের কাছে যে নতুন ভাবে তোদেরকে একটা রিপ্রেজেন্ট করছিলাম, কিরকম কথায় দেখ, তোদের ক্লাস 11 এবং 12 এর সায়েন্সের সম্পূর্ণ যে কোর্স, অর্থাৎ সেমিস্টার সিস্টেমে যে তোদের সম্পূর্ণ কোর্স, সেই সম্পূর্ণ কোর্সকে কিন্তু আমরা তোদের কাছে বিনামূল্যে দিচ্ছিলাম। তো কেন এই কথাটাকে আবার একবার মনে করিয়ে দিচ্ছি, শুধু একটাই কারণে, তোরা তোদের বন্ধুদেরকে একটু শেয়ার করে না। অনেকেই হয়তো আছিস যাদের কি দেখ, টাকা পয়সার অভাবেতে ভালোভাবে পড়াশোনা করতে পারিস না। অনেকেই আছিস তোরা টিউশন পড়তে চাস, কিন্তু সেখানে তো ছোট ছোট কনসেপ্ট থাকে, তোদের ক্লিয়ার হয় না। তো সেই দুটো জায়গা থেকে বেরিয়ে এসে তোদের বন্ধুদের সুবিধা করে দেওয়ার জন্য বা তোদের নিজেদেরও সুবিধা করে দেওয়ার জন্য ক্লাস 11 এবং 12 পুরো সায়েন্সের কোর্সটা, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের, তোদের কাছে আমরা বিনামূল্যে নিয়ে এসেছি। ওকে, এটাই আমাদের ইজি টু লার্নিং এর পক্ষ থেকে একটা ছোট্ট প্রয়াস বলতে পারিস, যাতে করে তোদের এবং ব্যাপকার্থে সোসাইটির একটা উন্নতি হয়। ওকে, তো তোরা নিজেরাও দেখ, সাথে সাথে তোদের বন্ধুদেরও হেল্প কর। কেননা একটা কথা আছে, তোরা নিশ্চয়ই জানিস যে তুই তখনই ভালো হবি যদি তোদের আশেপাশের লোকগুলো ভালো হয়ে যায়। তো সেই জন্য তোর ভালোর সাথে সাথে তোদের বন্ধুদের ভালোটার কথাও একটু চিন্তা ভাবনা করে তাদেরকেও তোরা একটু শেয়ার করিস। কেননা সম্পূর্ণ বিনামূল্যে একদম একটা পেড ব্যাচের মতন কোর্স আমরা যেটা তোদেরকে দিয়ে দিচ্ছি, পুরোপুরি বাংলাতে এবং পুরোপুরি ক্লাস 11-12 সেমিস্টার সিস্টেমের কথা মাথায় রেখে, আশা করি এই কোয়ালিটি তোরা এই মুহূর্তে অন্য কারোর কাছ থেকে আর পাবি না। ওকে, তো অবশ্যই তোরা ভালো থাকিস এবং তোরা আজকের ভিডিওটাকে আমার সঙ্গে তোরা ফলো কর। দেখ, আমরা ফিজিক্সের তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র বলে যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটাকে আগের দিন কমপ্লিট করেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব বলে তোদের সামনে এসেছি, সেটা হচ্ছে কি, দেখ তো, কারশফের সূত্রাবলী এবং তার পরিমাপ। ওকে, একটা কথা জানবি যে দেখ, যদি তোদেরকে কেউ বলে যে কোনো একটা সার্কিট দিয়েছে বা কোনো একটা বর্তনী দিয়েছে, সেখানেতে তোদেরকে কোথাও কারেন্ট কত আছে বের করে দিতে হবে, বা সেখানেতে কোনো একটা জায়গাতে ভোল্টেজ কত আছে বের করে দিতে হবে। তো সেই জায়গাতে যেমন ধরে করে নে, আমাদের কাছে এখানটাতে একটা ছোট্ট বর্তনীর ছবি দেওয়া আছে, তাই না? তো এই ছোট্ট বর্তনীর ছবিটার মধ্যে তোদেরকে বললো, ধর এখানটাতে, এই আমি যেখানটাতে হাত দিচ্ছি, এখানটাতে ভোল্টেজ কত আছে, কি এই পয়েন্টটাতে কারেন্ট কত আছে, মানে আরবিটারি আরবিটারি পয়েন্টে, মানে যে কোনো মনের মতন কোনো পয়েন্টে আমাকে কারেন্ট বা ভোল্টেজ বের করতে বললো। তার জন্য আমাদের তো কিছু না কিছু নিয়ম থাকতে হবে। তো সেই কোনো আরবিটারি পয়েন্টে কোথাও না কোথাও গিয়ে কারেন্ট বা ভোল্টেজের মান কত হয় সেটা জানার জন্য আমাদের কাছে কারেন্ট, ইলেকট্রিসিটিতে অর্থাৎ তড়িৎ প্রবাহিত তিনটে সূত্র আছে। কে কে? ওহমের সূত্র, কার্শফের প্রথম সূত্র, কার্শফের দ্বিতীয় সূত্র। ওহমের সূত্র আমরা সবাই শিখে নিয়েছি। আজকে আমরা তাহলে যে কথাটাকে নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে, সেটা আর কেউ নয়, কার্শফের প্রথম সূত্র এবং কার্শফের দ্বিতীয় সূত্র। ওকে, তো চল তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। এক মিনিট। ঠিক আছে, তাহলে দেখ, আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। সেখানে বলছে কি, দেখ, কার্শফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ, এই চ্যাপ্টারটাকে আমরা কিন্তু দেখে নিচ্ছি। তাহলে এখানটা থেকে কেন এই চ্যাপ্টারটাকে দেখতে যাচ্ছি সেটা বললাম, কিরকম ভাবে তোদেরকে আমি একটা পয়েন্টের কথা বলে দিলাম, এর দরকার কোথায় ছিল না, কিসের কথা বললাম, দেখ, টু ফাইন্ড ভোল্টেজ অর কারেন্ট। কোথায়? না, অ্যাট এনি পয়েন্ট ইন দ্য সার্কিট।
ওকে, তাহলে কোনো সার্কিটের মধ্যে যে কোনো পয়েন্টে যদি আমাদেরকে ভোল্টেজ এবং কারেন্ট বের করতে হয় অ্যাট এনি পয়েন্ট ইন এ সার্কিট, সেটা কিন্তু আমাদের মুক্ত বর্তনী হতে পারে বা বদ্ধ বর্তনী হতে পারে। মানে এখানে সার্কিটটা তোর হতে পারে কি দেখতো, ক্লোজড বা ওপেন। ওকে, ক্লোজড এর বাংলাকে আমরা কি শিখেছি, বদ্ধ বর্তনী। ওপেন এর বাংলা আমরা কি শিখেছি, মুক্ত বর্তনী। তাহলে সেটা বদ্ধ বর্তনী হোক বা মুক্ত বর্তনী হোক, সেখানেতে যদি আমাদেরকে যে কোনো আরবিটারি পয়েন্টে কারেন্ট এবং ভোল্টেজকে বের করতে হয়, আমাদের কাছে সাধারণত তিনটে ল ইম্পর্টেন্ট হয়। 3 law are important. সেই তিনটে ল কে কি ছিল না, তোদের সঙ্গে আমি একটু আগে মুখেতে আলোচনা করলাম। একটা ল ছিল কি দেখতো, ওহমস ল। ওকে, যেটাকে আমরা এর আগের চ্যাপ্টারেতেই কমপ্লিট করেছি। ভি ইকুয়াল টু আই, আর অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু আই একটা কিন্তু ওহমস ল না, ওটা হচ্ছে ওহমস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। ওহমস ল কি না, ওহমস ল হচ্ছে কি, কোনো একটা পরিবাহীর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে তার মধ্যে দিয়ে কারেন্ট কি হয়, পোটেনশিয়াল ডিফারেন্সের বা বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। ওকে, এটা ছিল কিন্তু আমাদের ওহমসের সূত্র। 2 নম্বর যে জিনিস লাগে সেটাকে আমরা বললাম কি, কার্শফের সূত্রগুলো। ওকে, যাকে তাহলে আমরা লিখে রাখছি কি দেখতো, কে আই আর সি এইচ ও ডাবল এফ, কার্শফস ফার্স্ট ল। এবং আরো একটা যে জিনিস লাগে সেটা হচ্ছে কি, কার্শফের সেকেন্ড। তো এই যে কার্শফের ফার্স্ট ল আছে, এই কার্শফের ফার্স্ট লটাকে আমরা আলোচনা করব। তার আগে একটা কথা তোদের বলে রাখি, কার্শফের যে ফার্স্ট ল আছে সাধারণত এটাকে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। আর কার্শফের সেকেন্ড ল যেটা আছে, অর্থাৎ কার্শফের ভোল্টেজ ল, সেটা সাধারণত শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। কেন আমি এই কথাটা বললাম, তোরা অঙ্ক করতে যাবি বা তোরা যারা যারা অন্যান্য কোথাও টিউশন পড়িস বা স্কুলেতেও তোরা পড়েছিস, সেখানে তোরা দেখেছিস কি, দেখ দুটো লকেই আমরা শিখেছি কি যেখানে খুশি, তো কখন কোন লটা অ্যাপ্লাই করব, কখন আমরা কার্শফের ফার্স্ট ল অ্যাপ্লাই করব আর কখন আমরা কার্শফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব, তার জন্য আমাদের মাথার মধ্যে কিন্তু একটা কনফিউশন থেকে যায়। তো সেটার জন্য আমি একটা ইন জেনারেল প্রসিডিওর কথা বললাম, সেটা কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেট করতে পারে, কিন্তু সেটা কথাটা আসছে কি দেখ, সাধারণত যদি সার্কিটটা আমাদের সমান্তরাল সার্কিট হয় বা প্যারালাল সার্কিট হয়, সেখানে কার্শফের ফার্স্ট ল অ্যাপ্লাই হবে। আর যদি সেটা আমাদের সিরিজ সার্কিট হয় বা শ্রেণী সমবায় হয়, সেখানেতে সাধারণত আমাদের কি অ্যাপ্লাই হবে না, কার্শফের সেকেন্ড ল। তাহলে আমি এত কিছু কথা বলছি, তো তার মধ্যে আমাদের কার্শফের ফার্স্ট লটা কি ভাই, সেটা তো একবার আমাদের জেনে নেওয়া উচিত। সেই জিনিসটাকে জেনে নেওয়ার জন্য এবারেতে আমরা কিন্তু বাকি চর্চা করব, হলো। তাহলে সেখান থেকে আমরা জেনে নিতে চলেছি কি দেখ, কার্শফের ফার্স্ট ল কি আর কার্শফের সেকেন্ড ল কি। ফার্স্ট মানে প্রথমেতে আমরা যেটাকে আলোচনা করব সেটা আসছে কি দেখতো, কার্শফের ফার্স্ট ল। ওকে, তাহলে আমরা আমরা ফার্স্ট যেটাকে লিখছি দেখতো কি দেখতো, কে আই আর সি ডাবল এইচ ও, বানানটা একটুখানি কিন্তু ডিফিকাল্ট বানান, ভালোভাবে দেখে করবি, কার্শফস ফার্স্ট ল। ওকে, তাহলে আমি কিসের কথা শিখলাম, কার্শফ ফার্স্ট ল। খুব ভালোভাবে ক্ল্যারিটি রাখবি, এটা কোথায় অ্যাপ্লাই করা হয়, জেনারেলি ফর প্যারালাল সার্কিট, জেনারেলি জেনারেলি ফর প্যারালাল। ওকে, আচ্ছা, এই যে কার্শফের ফার্স্ট ল, এই কার্শফের ফার্স্ট লটাকে অনেক সময় আমাদের কেসিএল এই নাম দিয়ে পরিচয় দেয়। তাই আমি এটার পুরো নামটার কথা তোদের সাথে আলোচনা করে নিই। এটাকে বলা হয় কি দেখতো, কার্শফস কারেন্ট ল।
ওকে, তাহলে কিরচফস কারেন্ট লটাকে কিরচফসের ফার্স্ট ল বলা হয়। আমাদের এখান থেকে পরের যে পয়েন্টটা মাথার মধ্যে নিয়ে নেব, এটা হচ্ছে কি আমাদের কনজারভেশন অফ চার্জকে ফলো করে চলে। কনজারভেশন অফ চার্জ, এই রুলসটাকে বা এটারই ব্যাপকার্থে প্রয়োগটাই হচ্ছে কি আমাদের কেসিএল। আমরা সবাই জানি কনজারভেশন অফ চার্জ কি, চার্জ ক্যান নট বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, অনলি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার সাইড। সেই কথাটাই কিন্তু আমাদের কিরচফসের ফার্স্ট ল মেনে চলে। তাহলে আমাদের এটা কথাটা সবাই শিখে নিলাম। সেখান থেকে কিসের কথা শিখে নিচ্ছি দেখ, এটা কনজারভেশন অফ চার্জকে ফলো করে চলে। এবং এটা থেকে আমরা বলছি কি এটার রুলসটা তাহলে কি আছে, চার্জ ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ক্রিয়েটেড, only can be transferred from one side to other, only can be transferred। ওকে, তাহলে এটুকুনি কথাকে তোরা কনজারভেশন অফ চার্জ বলে তোরা রেডি করে রাখ। আচ্ছা, অনলি ক্যান বি ট্রান্সফার্ডের এখান থেকেও তোরা কিন্তু মাথার মধ্যে ভুলে নিস না, কেন জানো, দেখ অনেক জায়গাতে এইরকম ভাবে তোদেরকে না লিখে এটার কথাও কিন্তু লিখে দেওয়া আছে। দেখ টোটাল চার্জ অফ এ সিস্টেম ইজ কনস্ট্যান্ট, কনজারভেশন অফ চার্জ মানে কিন্তু এটাও তোদের হয়, তোরা যেন কেউ কনফিউজ হয়ে যাস না। কনজারভেশন অফ চার্জ বলতে কি বলা হচ্ছে, টোটাল চার্জ ইজ ফিক্সড। ওকে, এটা বললেও কিন্তু তোদের কাজ মিটে যাবে, দুটোই কিন্তু একই কথা। আচ্ছা, এবারেতে কথা আসছে কি এই জিনিসটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের কি কি জানতে। তো প্রথমেতেই আমরা দেখে নেব কি, আমরা একটা ছোট্ট সার্কিট দেখে নেব, আমরা সেটাকে বদ্ধ সার্কিট বা ক্লোজ সার্কিটই দেখে নেব, তারপরে তো আমরা এটাকে আলোচনা করব। ধরে নে আমাদের কাছে এরকম একটা পয়েন্ট জিনিস আছে, একটা সিম্পল এই রেজিস্ট্যান্স গেল, এই এই এখান থেকে আমরা একটা ভোল্টেজ সোর্সকে দিয়ে দিলাম, আবার দেখ এই দিকটা তো আরো একটা ভোল্টেজ সোর্সকে দিয়ে দিলাম। হয়েছে? ভালোভাবে জিনিসটাকে একটু ফলো করে দেখার চেষ্টা। ওকে, ধরে নে এই যে ভোল্টেজ সোর্সটা দিলাম সেই সোর্সটার নাম দিয়ে দিচ্ছি E1, এই ভোল্টেজ সোর্সটার নাম দিয়ে দিচ্ছি E2। এখানে তিনটে রেজিস্ট্যান্স নিয়েছি, একটা আসছে R1, এটা আসছে R2, এটা আসছে কি দেখ R3। দেখতে পাচ্ছিস এদিকের আর্মটা, এদিকের আর্মটা, এদিকের আর্মটা, তিনটে আর্ম। তো এরা সবাই গিয়ে কোথায় মিট করেছে দেখতো, এরা সবাই গিয়ে মিট করেছে হচ্ছে এই পয়েন্টটা। তাহলে দেখ এই একটা পয়েন্ট, এই পয়েন্টে একের থেকে বেশি ব্রাঞ্চ এসে কিন্তু মিট করেছে। এটাকে একটা ব্রাঞ্চ বলি, এটাকেও একটা ব্রাঞ্চ বলি, এটাকেও একটা ব্রাঞ্চ বলি। তাহলে এখানে এই পয়েন্টটা যেটাকে আমি ধর নাম দিয়ে দিচ্ছি পয়েন্ট এ, পয়েন্ট এতে কিন্তু একের থেকে বেশি ব্রাঞ্চ এসে মিলিত হচ্ছে। ফার্স্ট আমাদের এখান থেকে তাহলে শিখতে হবে কি, পয়েন্ট এ, এখান থেকে আমরা বলছি কি দেখতো, হেয়ার মোর দেন টু ব্রাঞ্চ, একটার থেকে বেশি হতে গেলে দুটো বলতে পারি, আমি তর্কের খাতিরে যেটাকে আমি বলে নিচ্ছি কি মোর দেন টু ব্রাঞ্চ ইজ মিট। তাহলে দেখ সার্কিটের ভেতরে এমন একটা পয়েন্ট হচ্ছে যেখানেতে আমাদের একের থেকে বেশি ব্রাঞ্চ এসে মিট করেছে। তো এখানেতে এইরকম কোনো বিন্দুকে যেখানেতে একের থেকে বেশি ব্রাঞ্চ এসে মিট করছে সেই বিন্দুকে আমরা বলবো কি নোড। ওকে, তাহলে এটাকে আমরা বলবো কি দিস ইজ কল্ড নোড। তাহলে যে সমস্ত বিন্দুতে একের থেকে বেশি ব্রাঞ্চ এসে মিট করে তাকে আমরা বলছি কি না নোড। ওকে, তাকে আমরা লিখলাম কি দেখ NODE, তাকে আমরা বলি কি না নোড। আচ্ছা, এটাকেই আমাদের বাংলাতে অনেক সময়তে মেরু বলা হয়।
ওকে, সিম্পল কথা, কিন্তু তোদেরকে প্রত্যেককে সেটাকে শিখে রাখতে হচ্ছে। এবারেতে আমাদের যে কথাটাকে নিয়ে আলোচনা করব বা শিখবো সেটা হচ্ছে কিরকম কথা। দেখ, এই নোডের মধ্যে, অর্থাৎ যেখানেতে একের থেকে বেশি ব্রাঞ্চ মিলিত হয়েছে, এখানটা থেকে আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কি, এই বিন্দুতে মিলিত কারেন্টের মান শূন্য হবে, বা এক কথায় ওই রকম ভাবে আমি এটাকে না মনে রেখে এখান থেকে বলবো কি, দেখ এখানে কার্শফের প্রথম সূত্র কি বলেছে না, অ্যাট এনি নোড। ওকে, আমি তাহলে লয়ের স্টেটমেন্টের কথা বলছি, এখান থেকে বলছি কি, দেখ অ্যাট এনি নোড ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এইরকম ভাবেই মনে রাখিস, স্টেটমেন্ট এখান থেকে যাওয়ার তো দরকার নেই, এটাতেই তোদের ক্ল্যারিটি বিশাল থাকবে। অ্যাট এনি নোড আমরা শিখবো কি, দেখ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তাহলে দেখ বলছি কি, যতগুলো কারেন্ট আসবে ঠিক ততটাই কারেন্ট এখান থেকে বাইরের থেকে বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমি কি বলছি, অ্যাট এনি নোড, অর্থাৎ যে কোনো এই জাংশনটাতে, যে জাংশনটাতে তোর কি হয়েছে না, দুয়ের থেকে বেশি ব্রাঞ্চ এসে মিলিত হয়েছে, সেখানেতে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, যেটাকে আমি এই ছবিটার সাথে তোদেরকে একবার বলার চেষ্টা করি। দেখ দেখ একবার ভালোভাবে দেখ, এই দিকটাতে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আছে, তার মানে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এখানেতে কারেন্ট কোন দিকেতে যাওয়ার চেষ্টা করবে, এদিকে। এখানে তো ব্যাটারির পজিটিভ আছে, তাহলে এখানে তো কারেন্টটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে। মানে আমি বোঝাতে চাইছি, দেখ এই দিকের যেটা আছে, এই দিকটাতে কারেন্ট এরকম ভাবে ফ্লো হবে, এই দিকটাতেও আছে কি কারেন্ট এরকম ভাবে ফ্লো হবে। তাহলে দেখ দুদিক থেকে কারেন্ট আসছে, তাহলে সেই কারেন্টে আসার পরে তারা চলে যাবে কোন রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে চলে যাবে। তো নিয়ম কি বলছে, এখানেতে I1 সেই কারেন্টটাও আসছে, I2 সেটাও এই কারেন্টটা আসছে, তাহলে ইনকামিং কারেন্ট বলতে এখানটাতে কত বোঝাচ্ছি, দেখ তো ইনকামিং কারেন্ট বোঝাচ্ছি দেখ I1 প্লাস I2, সেটা কার সাথে সমান হবে, দেখ দুটো মিলিত হয়ে যেখানটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ধরে নে সেটা হচ্ছে I3, তাহলে এখানেতে সেটা কার সাথে সমান হয়ে যাবে, I3 এর সাথে সমান হয়ে যাবে। তাহলে কোনো একটা জাংশনেতে বা কোনো একটা নোডেতে, বা বাংলায় যাকে বললাম কি কোনো একটা মেরুতে কি শেখালাম না, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হয়, অর্থাৎ যতখানি কারেন্ট ভেতরটাতে এলো ঠিক সমান পরিমাণ কারেন্টই কিন্তু আমাদের বাইরের থেকে বেরিয়ে যাবে। ওকে, মানে এটাকে এরকম ভাবে আমি লিখতে পারবো, দেখ I1 প্লাস I2 মাইনাস অফ I3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদেরকে সবাইকে শিখে রাখতে হচ্ছে, বা আমরা এটাকেও এরকম ভাবে বলতে পারবো, দেখ সামেশন অফ অল কারেন্ট ইকুয়াল টু 0, সামেশন অফ অল কারেন্ট ইকুয়াল টু 0। মানে আমি এখান থেকে সামেশন অফ অল কারেন্ট বলতে গেলে আমাকে কি বলতে হচ্ছে, যে কারেন্ট গুলো ভিতরে এসেছিল তাদেরকে পজিটিভ, আর যে কারেন্টটা বাইরে বেরিয়েছিল তাকে যদি আমি নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, দেখ ভিতরে আসাগুলোকে পজিটিভ আছে আর বাইরের দিকে যেটা চলে যাচ্ছিল তাকে মাইনাস দিয়ে রেখেছি, তাহলে ভিতরে আসা কারেন্টগুলোকে পজিটিভ আর বাইরের দিকে চলে যাওয়া কারেন্টগুলোকে যদি আমি নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি লিখতে পারবো কি, দেখ সামেশন অফ অল কারেন্ট অ্যাট দ্য জাংশন বা অ্যাট দ্য নোড সেটা হচ্ছে 0। তাহলে সমস্ত কারেন্টগুলোর যোগফল এই নোডেতে সেটা হবে কত, 0, যেখানেতে আমরা ধরে নিচ্ছি কি ইনকামিং কারেন্টকে পজিটিভ আর আউটগোয়িং কারেন্টকে নেগেটিভ। ওকে, তাহলে সেই কথাটাকে আমি যদি এখানটাতে তোদের সাথে আরো একবার মেনশন করে নোট ডাউন করিয়ে দিই, কিরকম ভাবে দেখতো। দেখ তাহলে আমি বলছি কি, আমি ধরে নিচ্ছি এই কনভেনশনটাকে, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু ধরে নিচ্ছি কতখানি পজিটিভ, আমি ধরে নিচ্ছি আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ যে কারেন্টটা বাইরের থেকে বেরিয়ে যাচ্ছে, আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু নেগেটিভ। যদি আমি এরকম ভাবে ধরে নিতে পারি, তখন আমি তাহলে বলতে পারবো কি সমস্ত কারেন্টগুলোর সামেশন হবে কতখানি, 0। এবারে তো দেখ এখান থেকে প্র্যাকটিক্যালি এটাকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটু অসুবিধা, সেটা কিরকম কথা, অনেক সময়তে আমাদের সার্কিটের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কোনটা ইনকামিং কারেন্ট আর কোনটা আউটগোয়িং কারেন্ট। ওকে, তখন আমাদের একটা মুশকিলের সমস্যা পড়ে যায়, তাহলে তখন আমি ইনকামিং কাকে বলবো, আউটগোয়িং কাকে বলবো, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যে কাজটা করা হয়, যদি আমরা সার্কিটের মধ্যে বা কোনো বর্তনীর মধ্যে না জেনে থাকি যে কোনটা ইনকামিং আর কোনটা আউটগোয়িং, তখন আমরা করব কি সমস্ত কারেন্টকে আউটগোয়িং কারেন্ট হিসেবে ধরবো, ধরে তার সামেশন ইকুয়াল টু 0 করে দেবো। তাহলে আমি এখান থেকে পরেরটাতে কিরকম নোট করিয়ে দিচ্ছি, দেখতো if which one is incoming
which one is incoming and which is outgoing, অর্থাৎ কোনটা আসছে আর কোনটা বেরোচ্ছে সেটা আমরা জানা না থাকে, and which is outgoing is unknown to us, is unknown to us। তাহলে আমরা যদি না জানি তখন আমাদের অঙ্ক করার সময় কিরকম ভাবে করব, দেন অঙ্ক করার সময় যে ট্রিক্সটাকে ফলো করব সেটা হচ্ছে কি দেন, তো দেন ট্রিক্স টু বি ফলোড, সেটা হচ্ছে কি দেখো, অ্যাজিউম অল কারেন্ট অ্যাজ আউটগোয়িং, ধরে নিতে হবে অ্যাজিউম অল আর আউটগোয়িং। এবং তারপরে তো আমাদের যেটা করতে হবে, দেন আমাদের করতে হবে কি দেখ, সাম অফ অল কারেন্ট, সাম অফ অল কারেন্ট ইকুয়াল টু 0। এই যে লাইনটা দেখলাম এটাকে আমি অবশ্যই তোদের সাথে এক্সপ্লেন করবো, না হলে তোদের এটা বুঝতে পারবি। খালি একটা ছোট্ট কথা তোদেরকে আমি এখান থেকে বলে রাখি, দেখ একটা ছোট্ট মানে সমস্ত বইয়েতে যেরকম ভাবে তোর পয়েন্ট দিয়ে দেওয়া থাকে, ধরে নে এটা হচ্ছে তোদের ওই নোটটা, সেখান থেকে এদিক থেকে কারেন্ট এসছে I1, এদিক থেকে কারেন্ট এসছে I2, এদিক থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেটা আসছে I3, এদিকেও কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেটা ধর I4, আর এদিকেও কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে I5। তাহলে তোদের কেসিএল কি বলছে, বা আমাদের কিরচফের ফার্স্ট ল কি বলছে, দেখ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হবে। তাহলে ইনকামিং কারেন্ট কে কে আছে দেখ, I1 আর I2, তাহলে আমাদের এখান থেকে লিখতে পারবো কি I1 প্লাস I2, সেটা কার সাথে সমান হবে, আউটগোয়িং কারেন্টের সাথে। মানে কে কে থাকছে দেখ, I3, I4 আর I5। ওকে, তাহলে সেটাকে আমি লিখে দেবো কিরকম ভাবে দেখ, সেটাকে লিখে দেবো কিরকম ভাবে দেখ, I3 প্লাস I4 প্লাস I5। ওকে, এইরকম ভাবে আমাদেরকে এই দশটাকে, আমি এখানটাতে যে অঙ্ক সলভ করার ট্রিক্সটা লিখেছি আমি একটু পরেই তোদের সাথে আলোচনা করব। তার আগে আমি তোদেরকে লিখে দিতে চাইছি, সেটা হচ্ছে কি কার্চফস কারেন্ট ল এর তাৎপর্য কি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, কেন কার্চফস এর কারেন্ট ল ইম্পর্টেন্ট। এক মিনিট, তাহলে এখানটাতে চলে আমরা যেটাকে ডিসকাশন করছি সেটা হচ্ছে দেখ সিগনিফিকেন্স অফ কেসিএল। তো এর তাৎপর্য বলতে কিন্তু আমাদের দুটো কথাকেই মাথায় রাখবো। এক মানটা হচ্ছে কি, যে নোডেতে কোনো রকম ভাবে তড়িৎ আধান সঞ্চয় হয়, ওকে, বা নোডেতে কোনো রকম ভাবে ইলেকট্রিক চার্জ স্টোর হয় না। কেননা কি দেখলাম কি, যা কারেন্ট আসছে সব কারেন্টে বেরিয়ে যাচ্ছে, আর কারেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু কে না, ফ্লো অফ চার্জ। তাহলে যেহেতু যা আসছে তাই বেরিয়ে যাচ্ছে, মানে কি যা চার্জ আসছে সব চার্জ বেরিয়ে যাচ্ছে, তাই এখানে স্টোর হবার কোনো সওয়াল নেই। তাই এখান থেকে আমি এই কথাটাকে মাথায় রাখবো, সেটা আসছে কি দেখতো, at the junction, at the junction, জাংশনটাকে আমি কি দিলাম, টেকনিক্যাল নাম দিয়েছিলাম কি দেখতো, নোড। at the node তোদেরকে শিখিয়ে দিয়েছি কি দেখতো, না নো চার্জ ইজ স্টোরড, নো চার্জ ইজ স্টোরড। ওকে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের কেসিএল এর এক নম্বর সিগনিফিকেন্স, বা খুবই ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স। আর 2 নম্বর সিগনিফিকেন্স তো তোদেরকে আমি আগেই বলেছি কেন এটাকে করা হয়, না সেটা হচ্ছে কি না টোটাল চার্জ কনসার্ভ থাকে, সেই কথাটাকে আমরা বলে দিয়েছি। অর্থাৎ আমাদের এখান থেকে বলেছি কি দেখতো, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইজ ফিক্সড বা টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইজ কনসার্ভড। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখছি কি টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইজ কনসার্ভড।
তো দেখ এগুলো তো সব গেল থিওরির কথা, যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে শিখতে পারবো না বা ফিল আসবে না যে আমার কেসিএর কি অ্যাকচুয়ালি। সেটার জন্য আমি তোদের সাথে প্রথমে তো একটা ছোট্ট নিউমেরিক্যালস নিয়ে নেব, সেটাকে আমি সলভ করে তোদের সাথে আলোচনা করব যে এখান থেকে জিনিসটা কিরকম ভাবে দেখতে হয় বা কি করতে হয়। হলো? হ্যাঁ, তো দেখ আমি একটা ছোট্ট সার্কিট নিয়ে সেখান থেকে তোদের সাথে আলোচনা করব। দেখ আমি এখানটাতে লিখে দিচ্ছি কি, দেখ তো ফাইন্ড কারেন্ট। কার মধ্যে দিয়ে? না, থ্রু R3। ওকে, এই জিনিসটা দিয়ে দেবে। R3 কি নিশ্চয়ই আমি একটা সার্কিট দেবো, সেই সার্কিটটাতে তোদের অ্যানালিসিস করে দেখবি। হলো? তো ঠিক আছে, চল দেখ এখানে তো সার্কিটটা দেখ, একদম ছোট্ট একটা সার্কিট নিয়ে নেব। এই 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 হলো, এখানটাতে একটা ভোল্টেজ সোর্স নিয়ে নে। এখানটাতে আরো একটা ভোল্টেজ সোর্স নিয়ে নে, এরকম। এখানেতে যে ভোল্টেজ সোর্সটা নিয়েছি সেটার ভ্যালু নিয়ে নে হচ্ছে কতখানি, দেখ 50 ভোল্ট। এখানেতে যে ভোল্টেজ সোর্সটা আছে সেই ভোল্টেজ সোর্সটার মান নিয়ে নে কতখানি, 10 ভোল্ট। তোকে দিয়ে দেওয়া হয়েছে কি, দেখ এটার নাম দিয়ে দেওয়া হয়েছে R3, এটার নাম দিয়ে দেওয়া হয়েছে R1, এটার নাম দিয়ে দেওয়া হয়েছে R2। দিয়ে তোদেরকে বের করতে বলেছে কি, দেখ এই R3 এর মধ্য দিয়ে কারেন্ট কত। আমি জিনিসটাকে সহজ করে আলোচনা করব বলে আমি এখান থেকে বলে দিচ্ছি কি, দেখ R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3, তাদের ভ্যালুস দিয়ে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে না তোর 10 ওহম করে দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে, দেখ তো এই R3 এর মধ্যে দিয়ে কারেন্টটা এদিক দিয়ে আসবে, কিন্তু আমি জানি না কোন দিকেতে আসবে, মনে হচ্ছে কিন্তু আমি তো জানি না, পারফেক্ট নয়, শিওর নয়। তাহলে আমি এখান থেকে বলবো কি, যে সব কারেন্ট গুলোকেই চলো আউটগোয়িং হিসাবে ধরি, ধরে তারপরে তো আমি অ্যানালিসিস করি। আমি যদি ভুল ধরে থাকি আমাকে অঙ্ক কিন্তু ভুল করবে না, অঙ্ক কিন্তু সে ভাই সামলে নেবে। আমি যদি যেটাকে যা ধরেছি তার ডাইরেকশন যদি কোনোভাবে সেটা তার ভুল ধরে থাকে, ডাইরেকশন, ডাইরেকশন কি হতে পারে, হয় এদিক থেকে এদিকে আসবে বা আমি ধরলাম এদিক থেকে এদিকে, আমি যদি ভুল ধরি অঙ্ক অটোমেটিক তাকে মাইনাস দিয়ে দেবে। তো আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আমার মনের সুখে সেটাকে ধরে কি ধরে নিলাম যে এই যে সার্কিটটা আছে এই সার্কিটটার মধ্যে দিয়ে সবগুলোকে আউটগোয়িং ধরে নিলাম। কটা কারেন্ট আছে? তিনটে, I1 I2 I3। তাহলে আউটগোয়িং কার রেসপেক্টে? না, যেই নোডটা আছে তার রেসপেক্টে। আমি ধরে নিচ্ছি এই নোডটার ভোল্টেজ হচ্ছে কতখানি, না এই নোডটার ভোল্টেজ হচ্ছে ভি। ওকে, তাহলে আউটগোয়িং মানে এটা থেকেও কারেন্ট এদিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই হলো গিয়ে তোর I1। ধরে নে এটা থেকেও কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ধরে নে এটা হলো গিয়ে তোর I2, এটা থেকেও কারেন্ট বেরিয়ে যাচ্ছে, সেটা হলো গিয়ে তোর I3। তোদেরকে কি নিয়ম শিখিয়েছি, যে যখন আমি জানি না শিওর শর্ট নয় সবগুলোকে আউটগোয়িং হিসাবে ধরলাম এবং বলেছি কি সবগুলোর সামেশন ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0 হলো। এবার তোরা দেখ I1 মানে কি, R1 এর মধ্যে দিয়ে কারেন্ট। তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট কি রকম ভাবে আসবে, দেখ এদিকটাতে পোটেনশিয়াল আছে কতখানি ভি, এদিকটাতে পোটেনশিয়াল আছে 50, বাইরের দিকে বেরোচ্ছে, তার মানে নিশ্চয়ই ভি এর মান বেশি হতে হবে। বাইরের দিকে বেরোচ্ছে মানে নিশ্চয়ই ভি এর মান বেশি হতে হবে। তাহলে R1 এর অ্যাক্রসেতে ভোল্টেজ কত আছে, দেখ এদিকটাতে আছে ভি, এদিকটাতে আছে 50, তাহলে এর বিভব প্রভেদ কত, ভি মাইনাস 50। কি কথাটা বললাম আরো একবার দেখ, আমি বলছি কি R1 এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে কত, I1, তাহলে আমাকে জানতে হবে কি না তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত বাই রেজিস্ট্যান্স। কারেন্ট কোন দিক থেকে আসছে, এদিক থেকে এদিকে আসছে, তার মানে তো নিশ্চয়ই ভি বড় হতে হবে। তাহলে ভি এদিকটাতে তার এই রেজিস্ট্যান্সটার এই দিকটাতে হচ্ছে ভি, রেজিস্ট্যান্সের এই দিকটাতে কত আছে দেখ 50 ওহম, 50 এ ব্যাটারির পজিটিভ টার্মিনাল এখানে আছে,
তাহলে আমাদের ডিফারেন্সের সময় কত লিখতে হবে, ভি মাইনাস 50। যদি ব্যাটারির নেগেটিভটা উপর দিকে থাকতো তাহলে লিখতে হতো কত, ভি মাইনাস অফ মাইনাস 50 মানে ভি প্লাস 50 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সটার ভ্যালু আর। তাহলে I1 এর ভ্যালুতে আমি পেয়ে গেলাম কত, দেখতো পেয়ে গেলাম হচ্ছে ভি মাইনাস 50 বাই R1। ওকে, সিমিলারলি আমাদের R2 এর মধ্যে দিয়ে কারেন্টটা কত আছে, ধর R2 এর মধ্যে দিয়ে, সরি আমি একটা জিনিস এখানটাতে একটু ভুল করে লিখে ফেলেছি, এটা R3 এর মধ্যে দিয়ে কারেন্ট, তো আমার এটা বুদ্ধিমানের কাজ হবে কি দেখতে, এটাকে I3 লিখে দেয়া আর এটাকে I2 লিখে। ওকে, তো দেখ এবারে তো যদি আমি I2 এর কথা বলি, দেখ I2 এর এদিকটা কার সাথে আছে, ব্যাটারি গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, এটা কি ধরে না গ্রাউন্ড দিয়ে দেওয়া আছে। তাহলে এদিকটাতে ভোল্টেজ হচ্ছে ভি, এদিকটাতে 0। তাহলে R2 এর মধ্যে দিয়ে কারেন্ট যদি তোদের হয় কি ধর I2, তাহলে সেটার মানে কত, R2 এর একপাশে পোটেনশিয়াল ডিফারেন্স বাই R2 এর একপাশে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি মাইনাস 0 বাই R2, মানে আমরা লিখে দেবো কত, ভি বাই R2। সিমিলারলি আমাদের R3 এর এক পাশে, দেখ R3 এর এক পাশে তো কারেন্ট কোন দিকে যাচ্ছে বলে আমি অ্যাজিউম করেছি এদিকে, তার মানে নিশ্চয়ই এই পোটেনশিয়ালটা বেশি হতে হবে কার রেসপেক্টে, এখানের রেসপেক্টে, এখানে পোটেনশিয়াল কত আছে 10, তাহলে ব্যাটারির পজিটিভটা এখানে কানেক্টেড আছে, তাহলে আমাদের লিখবো কত, ভি মাইনাস 10। যদি ব্যাটারির নেগেটিভটা এখানেতে থাকতো আমি পরের অঙ্কতেই নেব, তাহলে লিখতে হতো কত, ভি প্লাস 10। তাহলে আমি এখান থেকে লিখে দিচ্ছি কতখানি, দেখ I3, তার মানে আমি কত পাচ্ছি, দেখ ভি মাইনাস 10 বাই R3, সেটা হচ্ছে আমাদেরকে I3। এবার নিয়ম কি বলেছিলাম, দেখ I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0, তাই তো। তাহলে আমি যদি সেখান থেকে লিখি, দেখ I1 মানে কত পেয়েছি, ভি মাইনাস 50 বাই R1। তাহলে আমাদের ওই জিনিসটাকে এখানটা থেকে অ্যাপ্লাই করে লিখতে গেলে কি লিখছি, দেখ I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। দেখ I1 এর ভ্যালু কত লিখেছি, একবার ভিডিওটাতে দেখ তোরা, আমি আর ঘোরাবো না, ভি মাইনাস 50 বাই R1, তারপরটা আছে কত, ভি বাই R2, তারপরটা আছে কত, ভি মাইনাস 10 বাই R3। তাহলে এখানটাতে লিখে দিচ্ছি কত, দেখ ভি মাইনাস 50 বাই R1, তারপরেতে কত লিখছি, দেখ ভি বাই R2, তারপরেতে কত লিখছি, দেখ ভি মাইনাস 10 বাই R3। ওকে, সেটা ইকুয়াল টু কত না 0। বলো এবারেতে তোরা আমাকে একটা জিনিস বল বা একটা জিনিস বলে বোঝা, যে দেখ R1 R2 R3 তার ভ্যালু আমি সিম্পলিসিটির জন্য কত ধরে নিয়েছিলাম, দেখ ধরে নিয়েছিলাম কত, 10। তাহলে দেখ এখানটাতে প্রত্যেকটা ক্ষেত্রেই তোরা এখানটাতে নিচে 10 বসিয়ে দে, মানে বেসিক্যালি R1 R2 R3 সমান আছে। তাহলে সেখানটাতে যদি তোরা প্রত্যেকটাতে সমান ধরে নিস, তাহলে তাদের লসাগু করলে কত আসছে, দেখ না লসাগু করলে নিচের দিকটাতে প্রত্যেকটাতেই সমান হলে সেখানটাতে লিখে দিচ্ছিস কত আর, তাহলে উপরটাতে কত চলে যাচ্ছে, দেখ এখানটাতে পাচ্ছিস দেখ ভি মাইনাস 50, তারপরটা পাচ্ছিস কত ভি, তারপরটা যেমন ছিল তেমন বসা ভি মাইনাস 10, সেটা ইকুয়াল টু তোর কত আছে 0। তাহলে দেখ আর দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করলে তোর কত পেয়ে যাচ্ছিস, দেখ একটা ভি, দুটো ভি, তিনটে ভি, তাহলে সেটার ভ্যালু কত পেলি 3v, তাই না। তাহলে সেটার ভ্যালু কত পেয়ে যাচ্ছিস 3v। তাহলে সেখান থেকে তোরা লিখে ফেলে এরকম ভাবে, যে দেখ উপরের দিকটাতে চলে এলো 3v, কি আছে দেখ মাইনাস 50 মাইনাস 10, তাহলে সেখানটাতে কত পাচ্ছিস, সেখানটাতে পাচ্ছিস হচ্ছে যে তো 60, নিচে আর ছিল ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, সেটা ইকুয়াল টু 0। তাহলে আমি সেখান থেকে তোকে লিখে দেবো কত, দেখ 3v ইকুয়াল টু 60, তাহলে কাটাকাটি করলে আমাদের কত চলে আসছে 3 20 60, তাহলে সেখান থেকে আমরা লিখে দিচ্ছি কত, দেখ v ইকুয়াল টু 20 ভোল্ট। ওকে, তাহলে আমরা দেখে নিলাম কি v এর মান হচ্ছে 20 ভোল্ট। তাহলে এবারেতে যদি আমাকে বের করতে বলে থাকে I1 I2 I3 তার মান কত আসবে, তাহলে I1 I2 I3 এর মান কত আসছে, দেখ I1 তার ভ্যালু কত ছিল, দেখ v মাইনাস 50 বাই R1, তাহলে v মাইনাস 50 বাই, ওকে ভি এর ভ্যালু কত আছে, দেখ 20 মাইনাস 50, ওকে বাই R1, তাহলে কত পাচ্ছি, একটা মাইনাস 30 বাই 10, মানে সেটা পেয়ে গেলাম কত, মাইনাস 3 অ্যাম্পিয়ার। ওকে, তার মানেটা কি দাঁড়ালো, দেখতো I1 এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে মাইনাস 3 অ্যাম্পিয়ার, তার মানেটা কি দাঁড়ালো, I1 এর ডাইরেকশন আমি ধরেছিলাম এদিকে, অ্যাকচুয়ালি কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে, তার অপোজিট দিকে। তাহলে অঙ্কতে ক্যালকুলেশন করে মাইনাস পেয়ে যাওয়ার সার্থকতা হচ্ছে কি জিনিস না, আমি যেদিকে ধরেছি তার উল্টো দিকে হচ্ছে কি না তার ডাইরেকশন। ওকে, এটা নিশ্চয়ই বুঝতে পারলি সবাই।
এরপরেতে আমরা চলে যাব কোথায় না, ধর I2 কে বের করব, রাইট? I2 এর ভ্যালু কত আছে দেখ, V/R2 লেখা আছে, V/R2। ভি এর ভ্যালু কত বের করেছি দেখ, তোদের সাথেই বের করলাম, ভি এর ভ্যালু বের করেছি হচ্ছে 20/R2, তাহলে বেরিয়ে গেলে তার ভ্যালু কত পেয়ে যেতাম, 2 অ্যাম্পিয়ার। আর পরে রয়েছে কি I3 এর ভ্যালু কত আসছে দেখ, V-10, V-10, তাহলে V-10/R3, তাহলে সেখান থেকে কত পাচ্ছিস ভি এর ভ্যালু কত না 20, -10/10, তাহলে সেখান থেকে ভ্যালু কত পেয়ে যাচ্ছে দেখ না, 10/10, 10/10, মানে সেখান থেকে পাচ্ছি কত 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখ তিনটে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কার মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে সেটাকে কিন্তু আমি সহজেই এরকম ভাবে ক্যালকুলেট করে দেখে নিতে পারি। ওকে, তাহলে দেখ কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট কতখানি যাবে সেটা জানার জন্য কার্শফের ভোল্টেজ ল, কার্শফের কারেন্ট ল কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি শিখে নিব। সিমিলার ভাবে আমি যেরকম ভাবে ক্যালকুলেশন করলাম সেটাকে আরো একবার আমি একটা অন্য অঙ্ক নিয়ে প্র্যাকটিস করাবো তোদেরকে। তার আগে কিন্তু তোরা আমার এই পরের অঙ্কটা দেখার আগে যে ভাবে এই অঙ্কটা করলাম সেটাকে আরো একবার তোরা পড়ে দেখে নে, ভিডিওটাকে রিক্যাপ করে আরো একবার এটাকে তোরা দেখে নে। তারপরেতে তোরা চলে আসবি কোথায় না, আমার পরের যে উদাহরণটা নিচ্ছে সেটাতে চলে আসবে। ওকে, নাহলে কিন্তু সেটাকে ঠিক সঠিকভাবে ট্র্যাক করতে পারবি না। আমি একটা আরবিটারি এক্সাম্পল নেব, চল। তোদেরকে আমি বের করতে বলছি এটা, মানে এই কার্শফের কারেন্ট ল ব্যবহার করেই করার জন্য বলছি। ফাইন্ড ভোল্টেজ ড্রপ কোথায় না, অ্যাক্রস R3। সেটা করার জন্য তোদের কাছে আগে আমি একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিই, দিয়ে তারপরে তো তোরা সেটাকে সলভ করে দেখ কিরকম ভাবে আসছে, কি কি করতে হচ্ছে। দেখ R1, R2, R3, R4, রাইট? তাহলে দেখ তোদের কাছে একটা ছবি দিয়ে দিলাম, একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিলাম, এখানে আমি কয়েকটা ভ্যালুস পুট করব। দেখ এটার নাম দিয়েছি R1, R2, R3, এটার নাম দিচ্ছি কত R4। এই যে সোর্সটা আছে এই সোর্সটার ভ্যালু দিয়ে দিচ্ছি আমি কতখানি দেখ 2E। ওকে, আর এই যে সোর্সটা আছে এই সোর্সটার ভ্যালু দিয়ে দিচ্ছি কতখানি E। হলো, আমি আর তোদের ভ্যালু দিয়ে দিচ্ছি এরকম ভাবে দেখ, R1 ইকুয়াল টু R2, R1 আর R2 সেম, তাদের ভ্যালু দিয়ে দিচ্ছি কতখানি দেখ তো 10 ওহম। ওকে, আর এটাও বলে দিচ্ছি দেখ R3 আর R4 সেম, তার ভ্যালু আমি দিয়ে দিচ্ছি 20 ওহম। আর এই ই আর 2 তো দিয়ে দিয়েছি, আমি এটাও বলে দিচ্ছি ই যেটা আছে না এই ই এর মান হচ্ছে তোর কতখানি দেখ 10 ফুট। দিয়ে তোদেরকে আমি বলেছি কি R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত আসবে, মানে এই R3 এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত। এবারে একটা প্রশ্ন হচ্ছে কি দেখ, কোনো একটা ওয়্যারের অ্যাক্রসে বা কোনো একটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে গেলে কি করতে হয়, ওহমের সূত্র বের করতে হয়। তো দেখ আমি এখান থেকে একটা কথা বলতে পারি, দেখ এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, মানে আমি ধর এই পয়েন্টটাকে তো ধরলাম কি জাংশন, মানে অ্যাকচুয়ালি দেখ এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম, আমি ধরে নিচ্ছি এই যে জাংশন সেই জাংশনের ভোল্টেজ হচ্ছে কতখানি ভি। তাহলে দেখ এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে কত I1, ধরে নে এটা আছে এটার মধ্যে দিয়ে কারেন্ট I2, এটার মধ্যে দিয়ে কারেন্ট I3, এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I4। আমি সমস্ত কারেন্ট কি আউটগোয়িং কারেন্ট হিসেবে ধরলাম।
তাহলে আমি যদি কখনো I3 জেনে যাই, তখন আমাদের R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমি আরামসে বের করতে পারবো। আমি বলতে পারবো কি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R3 কত আসবে, সিম্পল কথা, I3 ইন্টু যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে R3। তাহলে দেখ R3 এর মান আমাদের জানা আছে 20, তাহলে I3 যদি আমি বের করে নিতে পারি তাহলে আমার আর কোনো অসুবিধা থাকবে না, তখন তো আমি সেটার ভ্যালু বলে দেবো কতখানি, 20 ইন্টু I3, তাই না? তো এটাকে আমি তাহলে ক্যালকুলেট করার জন্য কিভাবে অ্যাপ্লাই করছি দেখ, ফার্স্ট আমি এখান থেকে বললাম কাকে না কেসিএল কে অ্যাপ্লাই করব, হলো। তাহলে আমি এখান থেকে কেসিএল অ্যাপ্লাই করছি কোথায় না আমাদের ওই যে নোটটা নিয়েছিলাম সেই নোটটাতে, তাহলে আমি এখানটা থেকে করছি কার সাহায্যে, দেখো কেসিএল এট দ্য নোট। দেখ প্রথমে থেকে না আমাদের এই I1 মানে কত ভি মাইনাস 2E, 2E মানে কত ই মানে 10, তার মানে এখান থেকে বসাবো কত ভি মাইনাস 20। তাহলে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি কতখানি, দেখ ভি মাইনাস 20 ডিভাইডেড বাই R1 এর মান কত আছে 10, তাহলে আমি বসিয়ে দিলাম, এটা হচ্ছে গিয়ে তোর I1, ওকে, প্লাস I2 মানে দেখতে পাচ্ছিস কত, এখানে ভি এখানেতে 0, কিছু বলে দেয়া নেই মানে এখানটাতে কাউন্ট, মানে ভি 0, তাহলে আমাদের এখানটাতে বসাচ্ছি কতখানি, দেখ ভি মাইনাস 0 বাই R2 এর মান কত আছে 10। তারপরে তো I3, দেখ এখানটাতে আছে ভি এখানটাতে আছে 0, তাহলে ভি মাইনাস 0 বাই R3, কেন ওর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ বাই রেজিস্ট্যান্স, প্লাস দেখ এখানটাতে আছে ভি এখানটাতে আছে কত ইটা আবার উল্টো ডিরেকশনে আছে, তাহলে ভি অফ মাইনাস ই মানে এখানটাতে কত আছে 10, তাহলে আমাদের ওখান থেকে কত চলে যাবে ভি প্লাস 10। ওকে, জিনিসটাকে কিন্তু আমাদের ভালো করে বুঝে নিবি, ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড আছে, তাই ওখান থেকে আগের গুলোতে করছিলাম কি ভি মাইনাস ই, এটাতে চলে যাবে কত ভি প্লাস ই, তাহলে এটাই কত পেলাম, দেখ ভি প্লাস 10 বাই R4 এর ভ্যালু কত আছে 20, R3 এর ভ্যালুও 20 আছে, তাহলে আমি এটাকেও বসিয়ে রাখি 20 আর এটাতেও বসিয়ে রাখি 20, সেটা ইকুয়াল টু 0, কারণ আমি কেসিএল কিভাবে অ্যাপ্লাই করতে সেখানে শিখিয়েছি, সব কারেন্ট আউটগোয়িং কারেন্ট হিসাবে ধরবো, অল আর আউটগোয়িং, এবং সেখান থেকে আমরা শিখলাম কি সামেশন অফ অল আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু 0, এই রকম ভাবে আমি সেটাকে অ্যাপ্লাই করে দেখে নিই। তাহলে এবারে তো আমাকে এটাকে কি করতে হবে, লসাগু যোগ করতে হবে, দেখ যোগ কর, এখান থেকে নিচের লসাগু কত চলে আসছে 20, তাহলে 10 2 20, এখানটাতে আমরা পাচ্ছি কত, দেখ 2v মাইনাস 40, 10 2 20 মানে এটাতে পাচ্ছি কত, দেখ 2v 20 আছে, তাহলে এখানটাতে পাচ্ছি কত v, এখান থেকে 20 আছে আমি পাচ্ছি কত, দেখ v প্লাস 10 ইকুয়াল টু 0, 20 তোর ক্রস মাল্টিপ্লিকেশন হলে বেরিয়ে যাচ্ছে কত পাচ্ছি, দেখ 2 2 4 2 6, তাহলে আমার এখান থেকে চলে যাচ্ছে কতখানি, দেখ 6v, এখানে কত আছে দেখ 40, এখানে আছে কত 10, তাহলে মাইনাস 40 আর 10 মিলে কত আসছে মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারছি, দেখ তো 6v ইকুয়াল টু 30, তাহলে আমি সেখান থেকে v ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, দেখ না কাটাকাটি করলে আসছে 6 দিয়ে 5, মানে পেয়ে গেলাম কত 5। তাহলে I3 এর মান কত চলে আসবে, দেখ তো v মাইনাস 0/20, এটাই তো I3 ছিল, তাহলে I3 এর v এর ভ্যালুটা বসিয়ে দিয়ে কত পাচ্ছি, দেখ 5/20, তাহলে এটা হয়ে গেল কি I3 মানে কত পাচ্ছি, দেখ 1/4 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এবারেতে R3 এর অ্যাক্রসেতে ভোল্টেজ ড্রপ কত পাচ্ছিস, দেখ না 20 ইন্টু 1/4, তাহলে এখান থেকে কাটাকাটি করলে তোরা কত পেয়ে যাচ্ছিস 5 ভোল্ট। এই রকম ভাবেই তোদের অঙ্কগুলোকে করতে হবে, এইটুকুনি তোদের কাজ। তাহলে কেসিএল অ্যাপ্লাই করার সময় তোরা সবগুলোকে আউটগোয়িং কারেন্ট হিসাবে ধরে নিবি এবং সবার সামেশন ইকুয়াল টু তোরা কিন্তু 0 বসিয়ে দিচ্ছিস, এটুকুনি কাজ করলেই তোদের কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, এরপরেতে আমরা আলোচনা করে নেব কাকে নিয়ে, দেখতো না কার্চফের ভোল্টেজ ল বা কার্চফের সেকেন্ড ল।
তাহলে চল সেখানটাতে কাছে চলে যাই, কোথায় না কার্সফের সেকেন্ড ল। বানানটার দিকে একটু নজর রাখবি, বানানটা অতটা সহজ নয়। সি কে আই আর সি, এখানে ডবল এইচ আছে। ও কিরচফস সেকেন্ড ল। তোদের এখানে তো শুরুতেই আলোচনা করে বললাম এই কিরচফস সেকেন্ড লটাকে আমাদের বলা হয় কি কিরচফস ভোল্টেজ ল। তাকে শর্ট ফর্ম দিয়ে লেখা হয় কি দেখ কেভিএল। তাহলে এখান থেকে লিখছি কি দেখ কে আর আর। এই যে কিরচফস ভোল্টেজ ল, এই কিরচফস ভোল্টেজ লটাকে অনেক সময়তে কিরচফস মেশ ল বলা হয়। ওকে, এটাকেও কিন্তু তোদের মাথায় রাখবে। এটাকেও তাহলে এটার আরো একটা নাম আছে কি দেখতো কিরচফস মেশ ল। এরপরেতে যে পয়েন্টটা বলবো দেখ, এই কেভিএল কিন্তু কাকে ফলো করে চলে? এটা ফলো করে চলে সবসময় জানবি কনজারভেশন অফ এনার্জি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কার্সফস কারেন্ট ল কাকে ফলো করেছিল? না কনজারভেশন অফ চার্জ। কার্সফস এর ভোল্টেজ ল কাকে ফলো করছে? না সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। ওকে, তাহলে এটা চলে গেল কি দেখ কনজারভেশন অফ এনার্জি। ওকে, তাহলে এটুকুনি কথা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। এবারেতে আমাদের চলে যেতে হবে কিনাই কিরচফসের সেকেন্ড লটা কি, সেটা আসছে কি বল, তা বলা হচ্ছে তড়িৎ বর্তনীর মধ্যে কোথাও যদি একটা বদ্ধ সার্কিট থাকে, সেই বদ্ধ সার্কিটের মধ্যে ভোল্টেজ ড্রপ গুলো সামেশন কিন্তু হবে কতখানি আমাদের জিরো। তাহলে আমাদের এক কথা বলছে কি কোনো বদ্ধ বর্তনীতে সমস্ত ভোল্টেজ গুলোর যে ড্রপ হচ্ছে বা সমস্ত ভোল্টেজ ড্রপ গুলো সামেশন ইকুয়াল টু আমি কি লিখবো না জিরো। তাহলে আমি এখান থেকে কথাটাকে কি লিখছি দেখতো, আগে কথাটা লিখে নিয়ে তারপরে আমি আলোচনা করে তোদেরকে বুঝিয়ে দেবো। ফর এনি ক্লোজড লুপ, ফর এনি ক্লোজড লুপ। ওকে, সেটা বললাম কি না ভোল্টেজ ড্রপ বা সামেশন অফ ভোল্টেজ ড্রপ ফর এনি ক্লোজড লুপ, সাম অফ অল ভোল্টেজ ড্রপ all voltage drop equal to 0। সাধারণত আমাদের এই যে কিরচফসের ভোল্টেজ লটা আছে সেটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা, কিন্তু আমাদের সেটা প্যারালাল সার্কিটে অ্যাপ্লাই করলে হয়। আমরা প্রথমেই যে উদাহরণটা নেব সেটাকে প্যারালাল সার্কিটেই অ্যাপ্লাই করে আমরা উদাহরণটাকে করে দেখে নেব। তাহলে আমি কি বলছি, ফর এনি ক্লোজড লুপ সাম অফ অল ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0। এটাকে আলোচনা করার জন্য আমরা নিয়ে নেব, আমরা অলরেডি একটা যে সার্কিট নিয়েছিলাম, কোন সার্কিটটা নিয়েছিলাম দেখো, এই সার্কিটটা নিয়েছিলাম। এই সার্কিটটার ক্ষেত্রেই আলোচনা করব। আলোচনা করে আমি তোদেরকে এখানে সেম জিনিসই ক্যালকুলেশন করা শেখাবো, ফাইন্ড কারেন্ট থ্রু R3। ওকে, অর্থাৎ এই R3 এর মধ্যে দিয়ে কারেন্ট কতখানি প্রবাহিত হচ্ছে সেটা কি আমি তোদেরকে বের করে দেখাবো, কিন্তু কার সাহায্যে না কার্সফসের ভোল্টেজ লয়ের সাহায্যে। তো ঠিক আছে, এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে ওখানটাতে ড্র করি, ড্র করে তোদের সাথে অ্যানালিসিস করে দেখবো। দুটো ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট সেম আসবে। এখানে তাহলে কি ছিল দেখ, R1 R2 R3 প্রত্যেকের মান ছিল 10 করে, এই দিকটা ছিল 50, এটা ছিল 10। আমি পরের পাতাতে নিয়ে করছি, কেননা এখানটাতে ছবিটা তোদের করলে পুরোটা কমপ্লিট করতে পারবো না, তো পরের পাতাতে নিয়ে গিয়ে করছি। সার্কিটটাকে একবার দেখে নে কি ছিল দেখ, R1 R2 R3 প্রত্যেকটার মানই কত করেছিল 10 করেছিল। এটাকে আমি নাম দিয়েছিলাম কি দেখ R1, এটাকে নাম দিয়েছিলাম কি দেখ R3, এটাকে আমি নাম দিয়েছিলাম কত R2। ওকে, আর আমি এখানটা থেকে দুটো ভোল্টেজ সোর্স দিয়েছিলাম, এদিকের যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটার ভ্যালু ছিল কত 50,
আর এদিকের যে ভোল্টেজ সোর্সটা ছিল তার মান দিয়ে দিয়েছিলাম কত, দেখ 10। ওকে, এটা গেল গিয়ে তোর দেখ 50, এটা গেল গিয়ে তোর কি 10 ভোল্ট। এগুলো আমি সব ভোল্ট ইউনিটে দিচ্ছি। আবার এই কথা আসছে কি, আমি এই সার্কিটটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব কাকে না, কেভিএল কে অ্যাপ্লাই করব, করে আমি বের করে দেখাবো তোকে যে R3 এর মধ্যে দিয়ে কারেন্ট কতখানি আছে। ওকে, মানে আমি এখান থেকে করতে চাইছি কি, ফাইন্ড তোর কারেন্ট থ্রু R3, মানে সেটাকেই তো আমি তোদেরকে তখন দেখিয়েছিলাম কি নাম হয়, I3 হয়। মানে আমি এটাকে লিখছি দেখ, ফাইন্ড কারেন্ট থ্রু R3। ওকে, দেখ এটা ইজি হয়েছিল কাজটা হচ্ছে না কেসিএল অ্যাপ্লাই করে, কিন্তু ইজি তো ঠিক আছে, কিন্তু প্রসেসটাকে আমরা শিখবো, তাই আমি এখানটা থেকে কেপিএল অ্যাপ্লাই করছি। তাহলে ফাইন্ড কারেন্ট থ্রু R3 বাই কেপিএল। কেপিএলটার জন্য আমাদের অ্যাপ্লাইতে রুলসটাতে কি শিখিয়েছে দেখতো, কোনো একটা ক্লোজড লুপের মধ্যে, তাহলে আমাকে ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি ক্লোজড লুপ। ক্লোজড লুপ বলতে কি না, দেখ তুই যেখান থেকে জার্নি স্টার্ট করছিস ঘুরে যদি সেখানটাতেই ফিরে আসতে পারিস, কি বললাম, যেখান থেকে জার্নি স্টার্ট করছিস ঘুরে যদি তুই সেখানটাতেই ফিরে আসতে পারিস, সেটাকে বলবি কি না ক্লোজড লুপ। তাহলে এখান থেকে কথা কিরকম দেখছিস দেখ, মনে কর তুই এখান থেকে জার্নি স্টার্ট করলি, করে দেখ এই এরকম ভাবে গেলি, এদিক দিয়ে গেলে গিয়ে দেখ ঘুরে আবার এখানটাতে ফিরে আসতে পারছিস, তাহলে এটা হয়ে গেল তোর একটা ক্লোজড লুপ। আবার দেখ সিমিলারলি এদিকটাতেও তুই করতে পারিস কি, দেখ এখান থেকে জার্নি শুরু করে আবার এদিক দিয়ে ঘুরে ফিরে চলে আসতে পারিস এই পয়েন্টটাতে, তাহলে এটাও হয়ে গেল কি তোর একটা ক্লোজড লুপ। তাহলে দেখ আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কি, এই যে সার্কিটটা আছে এই সার্কিটেতে আমাদের দুটো ক্লোজড লুপ আছে। ওকে, কে কে দুটো ক্লোজড লুপ আছে দেখ, এটা একটা ক্লোজড লুপ, এটা একটা ক্লোজড লুপ, আমি ধরে নিচ্ছি, আমি জানি না এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতখানি I1, এই লুপটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতখানি I2। ওকে, তো আমি এবারে তো এখানটা থেকে কাকে অ্যাপ্লাই করবো না, কেভিএল কে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এই দিকের যে লুপটা আছে সেই লুপটাকে বলে নে লুপ 1, এদিকের যে লুপটা আছে সেটাকে বলে নে লুপ 2। তাহলে ফার্স্ট আমি লুপ 1 এতে কেভিএল কে অ্যাপ্লাই করছি, কেভিএল ইন লুপ 1। কিরকম ভাবে করবি দেখ, তোদের ভোল্টেজ ড্রপ করতে হবে, তোরা এদিক থেকে যাচ্ছিস, যেতে যেতে তোরা দেখতে পাবে কি, দেখ সামনে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা তোরা কোন টার্মিনাল দেখতে পাচ্ছিস, নেগেটিভ। যখন যেতে যেতে তোরা ওখানটাতে নেগেটিভ দেখতে পাবি, তখন ফার্স্ট ওখানটাকে তুই মাইনাস সাইন দিবি, দিয়ে এখানটাতে 50 লিখে ফেলবি। তাহলে দেখ তুই চলে গেলি কোথায়, এখানটাতে, এখানটাতে দেখ কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তোরা দেখতে পাচ্ছিস কারেন্ট লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানটাতে প্লাস থাকতে হবে, এখানটাতে মাইনাস থাকতে হবে, কারণ কারেন্ট কি সবসময় হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায়। তাহলে দেখ এখান থেকে যাচ্ছিস ফার্স্ট মাইনাস পেয়েছিলিস, রেগুলি এখানে থেকে কত পাচ্ছিস প্লাস, এখানটাতে ফার্স্ট লিখে দে প্লাস। এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত আসবে দেখ, কারেন্ট যাচ্ছে কত I1, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত আসবে I ইন্টু আর, তাহলে কত পাবি 10 ইন্টু I1। পৌঁছে গেলি কোথায়, এখানেতে, তোকে ফিরতে হবে কোথায়, এখানেতে। দেখ এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, দেখ এর মধ্যে দিয়ে I1ও যাচ্ছে আবার I2ও যাচ্ছে, দেখ দুটোই ওপর থেকে নিচের দিকে নামছে। তাহলে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত আসবে, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আসবে দেখ R ইন্টু টোটাল কারেন্ট, তার মধ্যে দিয়ে কত যাচ্ছিল I1 প্লাস I2। তাহলে দেখ তুই এখানটাতে পৌঁছে গেলি, এখানে পৌঁছে গেলি মানে কি, এখানে পৌঁছে গেলি মানে তোর কি একটা ক্লোজ লুপ হলো। তাহলে দেখ তিনটে জায়গাতে ভোল্টেজ ড্রপ, মানে এখানে থেকে ভোল্টেজ ড্রপ 50 মাইনাস 50, এখানে ভোল্টেজ ড্রপ 10 I1, এখানে ভোল্টেজ ড্রপ কত 10 I1 প্লাস I2, সেটার সামেশন ইকুয়াল টু কত আসবে 0। সেটাই তো তোদেরকে শিখিয়েছিলাম। দেখ ফর এনি ক্লোজ লুপ, তাহলে আমি এখানটাতে নিলাম ক্লোজ লুপ কোনটা, এটাকে একটা ক্লোজ লুপ নিলাম। কি বলেছিলাম দেখ, তো সাম অফ অল ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0। দেখ এখান থেকে যেতে যেতে কি লিখেছি, এখানের ভোল্টেজ ড্রপ প্লাস এখানের ভোল্টেজ ড্রপ প্লাস এখানের ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0। খালি রাস্তাতে সাইন কনভেনশনকে কিরকম ভাবে লিখবি দেখ, সামনে তুই যেরকম পাবি, সামনে এখানে কত পেয়েছিস মাইনাস, এখানটাতে তোকে মাইনাস দিয়ে ইন্ডিকেট করতে হবে, এখানটাতে কত পেয়েছিস প্লাস, এখানটাতে প্লাস দিয়ে ইন্ডিকেট করতে হবে। এখানে আবার উপর থেকে নিচের দিকে কারেন্ট নামছে দুটোর ক্ষেত্রে, দেখ এটাতেও I1 এটাতেও I2, এর মধ্যে দিয়ে দুটো কারেন্টই যাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, তাই R ইনটু I1 প্লাস I2 লিখে আমি এটাকে লিখে দিয়েছি। হলো, তাহলে দেখ প্রত্যেকটা জায়গা থেকে জিরোটা কমন নিলে তো জিরো বাদ পড়ে যাবে, বাদ দিয়ে দে। তাহলে কত আসছে দেখ I1 প্লাস I1 প্লাস I2, মানে এখান থেকে তুই বেসিক্যালি পেয়ে যাচ্ছিস কোন ঘটনাটা দেখতো 2I1 প্লাস I2
এখানে -5টা ছিল, রাইট সাইডে চলে যাবে, সেখানটাকে তোরা দিয়ে দিলি কত 5, এটাকে তোরা দিয়ে দে কত দেখ ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি এবারে লুপ 2 আছে, সেই লুপ 2টাকে তোরা কেভিএল অ্যাপ্লাই কর, তাহলে আমাদের এখান থেকে চলে যাচ্ছে কোথায় দেখ কেভিএল ইন লুপ 2। ওকে, সেখান থেকে তোরা জার্নি স্টার্ট কর, তোরা আরবিটারি যেখান থেকে স্টার্ট করতে পারিস। আমার কনভেনশন বা আমার বুদ্ধি হচ্ছে সাধারণত যে ব্যাটারিটা থাকে তার নিচে থেকে স্টার্ট করবি। তাহলে এখান থেকে উপরের দিকে গিয়ে দেখ ফার্স্টে মাইনাস সাইন পাচ্ছিস, তাহলে সেখানটাতে তোরা লিখে দিচ্ছিস কতখানি -10। ওকে, পেগ পৌঁছে গেলি কোথায়, এখানে দেখ এখান থেকে i2 কি যাচ্ছে, এই রাইট থেকে লেফটে যাচ্ছে, তাহলে এদিকটাতে প্লাস হবে, তাহলে এখান থেকে কোথায় পাচ্ছিস একটা প্লাস তোর 10 ইন্টু i2। এখানে চলে গেলি, এটার মধ্যে দিয়ে i1 i2 দুটোই যাচ্ছে, তাহলে r2 ইন্টু i1 প্লাস r2, তাহলে সেখান থেকে পাচ্ছিস কত 10 ইন্টু i1 প্লাস i2। পৌঁছে গেলি কোথায় এই পয়েন্টে, দেখ এই পয়েন্ট সেম, তাহলে সেটা ইকুয়াল টু তোর কত এলো 0। তাহলে এখান থেকে তোর কি চলে আসছে দেখ সব জিরোগুলো তোর বাউট, তাহলে এখান থেকে তোরা পাচ্ছিস কত i1 প্লাস 2i2, তাহলে কত পাচ্ছিস দেখ i1 প্লাস 2i2, এখানটাতে কত আছে 1, সেই 1টা রাইট সাইডে গেলে কত পেয়ে যাচ্ছিস 1। তাহলে দেখ এখান থেকে এটাকে থেকে তোরা পেয়ে গেলি হচ্ছে এই ঘটনা। এখান থেকে তাহলে আমি একটা কথা লিখতে পারবো, দেখ i1 ইকুয়াল টু কত পাচ্ছি 1 মাইনাস 2i2, সেই ঘটনাটাকে তোরা এই একেতে বসিয়ে দে। তাহলে সেই ঘটনাটাকে যদি তোরা একে বসিয়ে দিস কত পাচ্ছিস দেখ ফ্রম 1, i1 এর জায়গায় 1 মাইনাস 2i2 বসাবো, তাহলে এখান থেকে কত পাচ্ছিস দেখ 2 ইন্টু 1 মাইনাস 2i2 প্লাস i2। দেখ i1 এর জায়গায় ভ্যালুটা বসালাম 2 ইন্টু 1 মাইনাস 2i2 প্লাস i2 ইকুয়াল টু কত পেয়ে গেলাম 5, তাহলে সেখান থেকে আমার ভ্যালু কত আসছে 2 মাইনাস 4i2 প্লাস i2 ইকুয়াল টু কত পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে যে 5। তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম কতখানি দেখতো -3i2 ইকুয়াল টু কত পাচ্ছি দেখ না 5 মাইনাস 2, তাহলে সেখান থেকে ভ্যালুটা কত এলো 3, তাহলে i2 এর ভ্যালু কত পেয়ে গেলাম -1 বলতে কি বোঝালাম দেখ আমি বলেছিলাম i2টাকে আমি এটার ক্ষেত্রে ধরেছিলাম এদিক থেকে এদিকে আসছে, তাহলে অ্যাকচুয়ালি সেটা কোন দিকে যাবে এদিক থেকে এদিকে যাবে, তাহলে আমাদের এখান থেকে বলবো কি অ্যাজিউম ডাইরেকশন ওয়াজ রং, তাহলে কারেন্টটা যাচ্ছে কোথায় লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, মানে ধরেন এই পয়েন্টের নাম নিয়ে নে এ, এখান থেকে আমি ধরে নিলাম কি বি, আমি ধরেছিলাম কি বি থেকে এতে আসছে, কিন্তু কারেন্টটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে না এ থেকে বিতে যাচ্ছে, তাহলে আমাদের এখান থেকে কারেন্ট থ্রু R3 সেটা আমাদের হয়ে গেল কত দেখ কারেন্ট থ্রু R3। ওকে, সেটার ভ্যালু কতখানি পেয়ে গেলি দেখ, সেটার ভ্যালু পেয়ে গেলি হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার, তার ডাইরেকশন কোথায় ফ্রম এ টু। ওকে, এবারে তোরা সেই আগের উদাহরণটার দিকে একবার তাকাতো, দেখ তো i3 এর মান তোরা কত পেয়েছিলিস, তার ডাইরেকশন কোন দিকে নিয়েছিলাম দেখ লেফট থেকে রাইটে ছিল, এবং দেখ না i3 এর মান কত পেয়েছিলাম 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখ তুই যে দিক দিয়েই যাস না কেন উত্তরটা সেম পেলি, কিন্তু প্রসিডিওরটা আলাদা। কেন প্রসিডিওরটা আলাদা না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সিচুয়েশনেতে সেটাকে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে হয়। আমি তোদেরকে দুটো প্রসিডিওরই শিখিয়ে রাখলাম, তোরা এটাকে একবার ভালোভাবে দেখে নিবি, তাহলেই তোদের এখানটাতে কাজ মিটে যাবে। তাহলে আমি কি জিনিসটা আলোচনা করলাম সেটার দিকে তোরা নজর দেখ, কেসিএল কেভিএল দুটোই কিন্তু আমাদের আরবিটারি কোনো পয়েন্টে ভোল্টেজ বা কারেন্টের ভ্যালু বের করা যায়। কেসিএল বা কেভিএল এর মধ্যে কেসিএল হলো কি কনজারভেশন অফ চার্জ, কেভিএল হলো কি কনজারভেশন অফ এনার্জি। কেসিএলটাকে আমাদের বলে কি না নোড ল, ওই নোড লতে কি যে কোনো পয়েন্টে তোর মানে ওই নোডটাতে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হবে, আর যদি তুই জানিস না কোনটা ইনকামিং কোনটা আউটগোয়িং সবগুলোকে ধরবি আউটগোয়িং এবং সামেশন অফ অল কারেন্ট ইকুয়াল টু কত করবি 0। কেভিএলটার সময়তে কি শেখালাম, কেভিএল এর সময়তে তোকে শেখালাম হচ্ছে যে দেখ যে সার্কিটের মধ্যে দুটো তোকে ক্লোজড লুপ খুঁজে নিতে হবে, মানে দুটো না দুটো তিনটে চারটে যা হতে পারে, তো যতগুলো লুপ হবে ততগুলো তোর ইকুয়েশন ফর্ম হবে। যেমন এখানে দেখ দুটো লুপ ছিল, তাই আমি এখান থেকে কি পেয়েছি দুটো ইকুয়েশন পেয়েছি, দেখ এটা একটা ইকুয়েশন, এখানে তারও একটা ইকুয়েশন, সেই দুটো ইকুয়েশনকে সলভ করে তোকে i1 i2 এর ভ্যালু বা তুই চাইলে সব যে কোনো খুশির কারেন্ট ভ্যালু বের করতে পারতিস। যেমন ধর যদি তোকে এখান থেকে বলতো কি i1 কত আসবে, তাহলে i1টাকেও তোরা বলে দিতে পারতিস, মানে এই দশমের মানে r1 এর থ্রু দিয়ে কারেন্ট, দেখ সেটাও আগের মতন পেয়েছিস। i1 ইকুয়াল টু কত পেয়েছিলিস দেখ তো, i1 ইকুয়াল টু পেয়েছিলিস দেখ 1 মাইনাস 2i2, তাহলে 1 মাইনাস 2i2 এর ভ্যালু কত পেয়ে গেছিস
i2 এর ভ্যালু পেয়ে গেছিলিস দেখ না -1, তাহলে এখান থেকে তোরা এটা পাচ্ছিস কত 1 + 2, মানে তার ভ্যালু কত পেয়ে যেতিস 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দেখ এখানটা থেকে এটার মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, সেটা বলে দিচ্ছিস। যদি তোকে বলতো কি এই 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, মানে R2 এর মধ্যে দিয়ে, দেখ তার মধ্যে দিয়ে তো দুটোই কারেন্টে যাচ্ছিল, i1 + i2 ছিল। তাহলে যদি আমাকে বের করতে দিত কারেন্ট থ্রু R2, সেটা বললে আমাদের কি বলতাম থ্রু R2, তার ভ্যালু কত চলে আসছে দেখ না। দেখ i2 এর ভ্যালু কত পেয়েছিলাম -1, i1 এর ভ্যালু কত পেলাম 3, তাহলে -1 + 3, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট কত চলে যেত 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখ সিচুয়েশনটা এরকম, তোকে যেটাই বের করতে বলুক না কেন তুই দুদিক দিয়েই বের করে নিয়ে আসতে করতে পারিস, কিন্তু তোকে মাথাটা ঠান্ডা রেখে সেটাকে অ্যাপ্লাই করে দিতে। তাহলে এই চলে গেল কি তোর কিরচফস কারেন্ট ল, কিরচফস ভোল্টেজ ল। পরের ক্লাসটা তোদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা হচ্ছে কি আমরা পোটেনশিওমিটার নিয়ে আলোচনা করব। কারেন্ট ইলেকট্রিসিটির অন্যতম একটা ইম্পর্টেন্ট সার্কিট, সেটা হচ্ছে কি পোটেনশিয়াল। সেই পোটেনশিওমিটার পরের ক্লাসেতে আলোচনা করব তোদের সাথে। ওকে, আর অবশ্যই তোদের সেই শুরুতেও যে কথা বলেছিলাম, আমাদের এই ছোট্ট প্রয়াসটাকে তোরা একটু মান্যতা দিস, তোরা কিন্তু তোদের বন্ধুদের সাথে প্রত্যেককে এটাকে শেয়ার করে নিস। দেখ সেই একই কথা ক্লাস 11-12 এর সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সমস্ত জিনিসটা কিন্তু তোদের কাছে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওকে, এবং সেটা কিন্তু লেটেস্ট প্যাটার্ন 2025-কে ফলো করে। তো সেটা তোরা দেখিস, ভালো থাকিস, দেখা হবে পরের ভিডিওতে। আমরা আসছি পোটেনশিওমিটার নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।